আচ্ছা, ক্লাস সিক্স, তোমরা সবাই ভালো আছো তো? তোমাদের আগের দিন বোধহয় একটি কবিতা পড়া হয়েছিল, অনেক দিন পরেই তোমাদের সঙ্গে দেখা। সেটা হচ্ছে অমিয় চক্রবর্তীর পিঁপড়ে কবিতা আমরা পড়েছিলাম। তো আজকে আরেকটি কবিতা তোমাদের এই দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায় পাঠ্য আছে। সেটি হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা বঙ্গ আমার জননী আমার। ঠিক আছে, তো এই কবিতাটা আমরা আজকে পড়ব, আলোচনা করব, তারপরে তার ব্যাখ্যা হবে। একটু মন দিয়ে শুনবে। অনেক দিন পরে তোমাদের সঙ্গে আবার ক্লাসে এলাম। হ্যাঁ, সেই রবীন্দ্র জয়ন্তীতে তোমাদের সঙ্গে দেখা হয়েছিল। তো আমরা দ্বিজেন্দ্রলাল রায়ের তোমরা নাম শুনেছো কেউ? দেখো তো, তিনি কিন্তু কবি শুধু নন, কবি, নাট্যকার, গায়ক, সঙ্গীতকার। হ্যাঁ, তার অসাধারণ কিছু নাটক আছে। তো আমরা একটুখানি যদি দ্বিজেন্দ্রলাল সম্পর্কে একটু যদি শুনে নিই, তাহলে দেখবে ভালো লাগবে কবির সম্পর্কে। এই কবি কিন্তু জন্মেছিলেন আমাদেরই এই নদিয়া জেলাতে। নদিয়া জেলার কৃষ্ণনগর শহরে তিনি জন্মেছিলেন 1863 খ্রিস্টাব্দের 19শে জুলাই। 1863 19শে জুলাই তিনি জন্মেছিলেন। তার পিতার নাম ছিল কার্তিক চন্দ্র রায়। তিনি কৃষ্ণনগরের রাজ পরিবারের দেওয়ান ছিলেন, মানে উচ্চপদস্থ সরকারি একেবারে অফিসার। এবং কবির মাও কিন্তু তিনিও প্রতিভাশালী রমণী ছিলেন। তার মায়ের নাম ছিল প্রসন্নময়ী দেবী। তো কবি দ্বিজেন্দ্রলাল ছোটবেলায় তিনি কৃষ্ণনগরেই পড়াশুনো করেন। তারপরে হুগলির একটি কলেজ থেকে বিএ পাশ করেন। তারপরে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি এমএ পাশ করেন। এরপরে কবি ইংল্যান্ডে চলে যান, হ্যাঁ, বিলেতে। সেখানে তিনি কৃষিবিদ্যা, ঠিক আছে, পড়াশুনো করতে যান এবং বিভিন্ন বিলেতি ডিগ্রি তিনি অর্জন করেন। তারপর দেশে ফিরে আসেন, বিভিন্ন কাজে কর্মে যুক্ত হন। এবার তার খ্যাতি মূলত গায়ক হিসেবে। দ্বিজেন্দ্র গীতি তিনি প্রায় 500-র উপরে গান লিখেছেন। বঙ্গ আমার জননী আমার, ধনধন্যে পুষ্পে ভরা, কিংবা বিভিন্ন তার নাটকে যে অসাধারণ গান রয়েছে, সেগুলো কিন্তু দ্বিজেন্দ্রলালকে একজন বিখ্যাত গীতিকার হিসেবে বাংলা তথা ভারতে খ্যাতিমান করেছে। এছাড়াও কবির সেখানে কাব্যগ্রন্থ রয়েছে কতগুলো, তিনি কাব্য লিখেছেন। সেই তার যে কবিতার বইগুলো আছে সেগুলোর মধ্যে আর্যগাথা, মন্ত্র, তারপরে ধরো ত্রিবেণী, আলেখ্য, এইগুলো খুব বিখ্যাত। এছাড়া তার যে নাটকগুলো রয়েছে, অসাধারণ কিছু নাটক রয়েছে বাংলা সাহিত্যে। মধুসূদন, দীনবন্ধু মিত্র এরা খুব বিখ্যাত নাট্যকার ছিলেন। তো তারপরেই দেখা যাচ্ছে পরবর্তীকালে বাংলা তথা ভারতবর্ষের নাটকের ইতিহাসে দ্বিজেন্দ্রলাল রায়ের খ্যাতি বিশ্ববিশ্রুত একেবারে। তিনি কতগুলো ঐতিহাসিক নাটক লিখেছিলেন, যেগুলো তৎকালে পরাধীন ভারতবর্ষে যে নাটকগুলো অভিনীত হওয়ার ফলে আমাদের দেশবাসীর মধ্যে, স্বাধীনতা আন্দোলনকারীদের মধ্যেও দেশাত্মবোধ জাগ্রত হয়। চন্দ্রগুপ্ত, মেবার পতন, প্রতাপ সিংহ, ঠিক আছে, এই নাটকগুলো। তাছাড়াও তার আরও কিছু ভালো ঐতিহাসিক নাটক রয়েছে, শাহজাহান। আচ্ছা, তার পৌরাণিক দু একটি নাটক
যেগুলো পুরাণ থেকে, রামায়ণ মহাভারত থেকে কাহিনী নিয়ে করা হয়েছে, সীতা, তারপরে বিরহ, কল্কি অবতার। ঐতিহাসিক নাটকের মধ্যে আরও একটা রয়েছে, ধরো দুর্গাদাস, সিংহল বিজয়। তাহলে এই নাটকগুলো যে আমি তোমাদের বললাম, এগুলো কিন্তু নাম কয়েকটা মনে রাখতে হবে। আমি আবার কয়েকটা বলে দিচ্ছি। তার বিখ্যাত নাটকগুলোর মধ্যে মেবার পতন, প্রতাপ সিংহ, শাহজাহান, চন্দ্রগুপ্ত, সীতা, সিংহল বিজয়, মনে থাকবে। তাহলে এই কবি সঙ্গে রবীন্দ্রনাথের প্রায় সমসাময়িক ছিলেন তিনি। তার কাব্য খ্যাতিকে রবীন্দ্রনাথও সেখানে স্বীকৃতি দিয়েছেন। তিনি অল্প বয়সেই দেহত্যাগ করেন, হ্যাঁ, মাত্র 50 বছর বয়সে 1913 খ্রিস্টাব্দে তিনি 17ই মে কলকাতাতেই অকালেই তার মৃত্যু হয়। তিনি যদি আরও দীর্ঘজীবী হতেন তাহলে আমাদের বাংলা সাহিত্যে, বাংলায় নাটক কাব্যে আরও বেশি সেখানে সমৃদ্ধ হতে পারত। তো এই আমরা কবি সম্পর্কে একটু জেনে নিলাম। এবারে আমি কবিতাটা পাঠ করব, তারপর সেটা তোমাদের ব্যাখ্যা করে শুনে নিতে হবে একটু। তারপর আমি আলোচনাটা একটু ছোট করে তোমাদেরকে জানিয়ে দেব। ভালো করে আগে মন দিয়ে শুনবে, কারণ সামনাসামনি থাকলে যে সুবিধাটা হয়, কবিতা পড়ার ব্যাপারটা দেখো, সামনে থাকলে কবিতায় তোমরা কেমন বুঝতে পারছো বা পাচ্ছ না, তোমাদের আমি মুখ দেখতে পাই, তোমাদের সঙ্গে সামনাসামনি কথোপকথন চলতে থাকে, তাতে যে সুবিধেটা হয়, এই দূর থেকে অদেখা অবস্থায় শুধু শুনে শিখতে হবে, যার ফলে তোমাদের শোনাটা কিন্তু খুব গভীরভাবে হওয়া দরকার। তাহলে কবিতার বঙ্গ আমার জননী আমার কবিতাটি একটি মন দিয়ে শোনো। এটা খুব উদাত্ত কণ্ঠে পাঠ করতে হবে। আসলে এটি একটি গান এবং দেশের মানুষকে, স্বদেশের প্রতি ভালোবাসা, মাতৃভূমির যে গৌরব, প্রাচীন বাংলা তথা ভারতবর্ষের যে গৌরব গাথা রয়েছে, কবি এই কবিতায় সে কথাই বলেছেন। আমরা একটু এর পাঠটা শুনে নেব, তারপর আমরা আলোচনায় যাব। হ্যাঁ, শোনো তাহলে। বঙ্গ আমার জননী আমার, কবি দ্বিজেন্দ্রলাল রায়। বঙ্গ আমার জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ। কেন গো মাতোর শুষ্ক নয়ন, কেন গো মাতোর রুক্ষ কেশ, কেন গো মাতোর ধুলাই আসন, কেন গো মাতোর মলিন বেশ। ৩০ কোটি সন্তান যার ডাকে উচ্চে আমার দেশ। উদিল যেখানে বুদ্ধ আত্মা, মুক্ত করিতে মোক্ষদ্বার। আজিও জুড়িয়া অর্ধ জগৎ, ভক্তি প্রণত চরণে যার। অশোক যাহার কীর্তি ছাইল, গান্ধার হতে জলধি শেষ। তুই কিনা মাগো তাঁদের জননী, তুই কিনা মাগো তাদের দেশ। একদা যাহার বিজয় সেনানী হেলায় লঙ্কা করিল জয়। একদা যাহার অর্ণব পোত ভ্রমিল ভারত সাগরময়। সন্তান যার তিব্বত চীন জাপানে গঠিল উপনিবেশ। তার কিনা এই ধুলাই আসন, তার কিনা এই ছিন্নবেশ। উদিল যেখানে মুরজ মন্ত্রে, নিমাই কণ্ঠে মধুর তান। ন্যায়ের বিধান দিল রঘুমণি, চণ্ডীদাস যেথা গাহিল গান। যুদ্ধ করিল প্রতাপাদিত্য, তুই তো মাসেই ধন্য দেশ। ধন্য আমরা যদি এ শিরায় থাকে তাদের রক্তলেশ। যদিও মাতোর দিব্য আলোকে ঘিরে আছে আজ আধার ঘোর। কেটে যাবে মেঘ নবীন গরিমা, ভাতিবে আবার ললাটে তোর। আমরা ঘুচাবো মাতোর দৈন্য, আমরা মানুষ, আমরা নহিত মেষ। দেবী আমার, সাধনা আমার, স্বর্গ আমার, আমার দেশ। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ। ৩০ কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন
আমার দেশ। বেশ, তোমরা মন দিয়ে শুনলে এই আবৃত্তিটা বাড়িতে এরকম কণ্ঠ ছেড়ে এটা পাঠ করা অভ্যেস করতে হবে, তাহলে কবিতার আবৃত্তির একটা ধারণা তৈরি হবে। আমি এবারে পংক্তি ধরে ধরে এর ব্যাখ্যাটা করব, খুব মনোসংযোগ দিয়ে শুনবে। এই কবিতাটি এর মধ্যে তোমার জন্মভূমির প্রতি ভালোবাসার কথা আছে, জন্মভূমির যে অতীত, প্রাচীন গৌরব, অর্থাৎ বাংলা মানে যে খুব হেলাফেলা, খুব অবহেলার বিষয় সেটা না, বাঙালি হিসাবে তোমার গর্ব করার আছে। আমাদের এখানে বিভিন্ন বিদেশি শাসক পরবর্তীকালে সেখানে শাসন করেছে, শোষণ করেছে, কিন্তু এই বাংলার অতীত গৌরব ছিল। সেই গৌরব গাথা কবি তোমাদের মতো যারা আজকের নবীন সন্তান, আমাদের ছাত্রছাত্রী, আমাদের সমাজের যারা উদীয়মান মানুষ, তাদেরকে উজ্জীবিত করার জন্যে, বিশেষত পরাধীন ভারতবর্ষে মানুষদেরকে, পরাধীন ভারতীয় নাগরিকদের, যুব সমাজকে প্রাচীন বাংলার তথা ভারতের অতীত গৌরব সম্পর্কে গৌরবান্বিত, সেখানে তাদেরকে উৎসাহিত, উজ্জীবিত করার জন্য কবি বাংলার অতীতের কথা, তার এই বঙ্গ আমার জননী আমার কবিতা তথা গান এর মধ্যে লিপিবদ্ধ করেছেন। তোমরা খুব মনোসংযোগ দিয়ে এটা শুনতে হবে। আর শুধু লেখাপড়া করলেই হবে না। আমি আগের ক্লাসগুলোতে বলেছি, কবিতা পড়ার উদ্দেশ্য কেবলমাত্র নম্বর পাওয়া নয়, কেবলমাত্র মুখস্থ করে নম্বর নেওয়া নয়। বিশেষত এই ধরনের দেশাত্মবোধক, বিশেষত দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, মধুসূদন দত্ত, এ সমস্ত মহাকবিদের কাব্য কবিতা পাঠের উদ্দেশ্য হচ্ছে তুমি যাতে প্রকৃত মানুষ হয়ে উঠতে পারো, তুমি যাতে প্রকৃত একজন ভারতীয় তথা প্রকৃত বঙ্গ সন্তান হয়ে উঠে দেশ ও সমাজের সেবা করতে পারো, অসহায় মানুষদেরকে তুমি সেখানে সাহায্য করতে পারো, নিজের পিতামাতাকে দেখাশোনা করতে পারো। এই মনোভাব, এই মানসিকতা, এই বোধ বা চেতনা তোমার মধ্যে জাগ্রত করাই এই বঙ্গ আমার কবিতা আমার জননী আমার কবিতা পাঠের উদ্দেশ্য। এই বাংলা তথা ভারতবর্ষের যে অতীতকালের গৌরব, এবং সেই গৌরব কবি যখন এই কবিতা লিখছেন তখন অনেকটাই ম্লান হয়ে গেছে, মানে মুছে যাচ্ছে। ইংরেজ শাসনে জর্জরিত দেশ
সে ভারত এবং বাংলা বা ভারতের সমগ্র অন্যান্য অঞ্চলগুলোও সেখানে পূর্বের যে গৌরব তা কালিমা লিপ্ত হচ্ছে। তো কবি তোমাদের এই কবিতা পাঠের মধ্যে দিয়ে, এই কবিতা আলোচনার মধ্যে দিয়ে আমরা ভারতের তথা বাংলার সেই অতীত গৌরব এবং দিনগুলির কথা আমাদের মনে গেঁথে নেব এবং আমরা এখান থেকে আগামী দিনে আরও বেশি করে নিজেদেরকে বাঙালি হিসেবে বিশ্ববাসীর কাছে মর্যাদায় তুলে ধরব। বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ, কেন গো মাতোর শুষ্ক নয়ন, কেন গো মাতোর রুক্ষ কেশ। তো কবি বলছেন, ওহে বঙ্গ জননী, আমার মাতা তুমি, আমার ধাত্রী অর্থাৎ যে ধারণ করে পালন করে, ওহে আমার দেশ, কেন মা আজকে তোমার চোখ শুকনো, চোখ মুখ শুষ্ক, কেন মা তোর রুক্ষ কেশ। অর্থাৎ কেশ মানে আমরা যেটা কেশবিন্যাস, চুল যাকে বলা হয়, পরিপাটি করে যখন চুল বাঁধা থাকে সুন্দর করে, তোমরা যখন সজ্জিত হয়ে কোথাও যাও তখন বোঝা যায় যে মনটা ভালো আছে, মানুষটা ভালো আছে। কিন্তু কারোর বাড়িতে যদি কখনো বিপদ আপদ ঘটে তখন তার সেই চুলের পরিপাটির বিষয়টি মনে থাকে না, সে তখন রুক্ষ কেশে, হয়তো চুল আঁচড়ানো হয় না, চুলের যত্ন নেওয়া হয় না। তো যেন বাংলার যে জননী, তোমাদের মায়েদের দেখবে তোমরা যে বেশ পরিপাটি করে থাকলে তখন তোমাদের ভালো লাগে, কিন্তু আলুথালু কেশে, আলুথালু বেশে যদি থাকে তখন আমাদের কষ্ট হয়, খারাপ লাগে। তেমনি আমাদের এই বঙ্গভূমি, আমাদের এই বঙ্গজননী যেন তেমনিভাবে এই আলুথালু কেশে রয়েছেন। কবিতায় বলছে, কেন মা তোমার এই বেশ, কেন গো মা তোর ধুলাই আসন, কেন গো মা তোর মলিন বেশ। বলছে, কেন মা তুমি আজ ধুলাই এসে নেবেছো, যে মায়ের আসন ছিল সোনার বেদিতে, সেই মা আজকে মলিন বেশে, সেই বাংলা মা কেন মলিন বেশ মানে পরিচ্ছদ বা পোশাকে, মলিন মানে ময়লাযুক্ত, সেই পোশাকে কেন মা তোমায় দেখছি। ৩০ কোটি সন্তান যার, ডাকে উঠছে আমার দেশ। ৩০ কোটি, ৩০০ কোটি, ৩০ কোটি দেশবাসী, তখন সারা ভারতের জনসংখ্যা ৩০ কোটি। তো এখানে বাংলা অর্থে দেশকে বোঝানো হচ্ছে, সমগ্র দেশকেই বোঝানো হচ্ছে। কবি এটা বুঝিয়েছেন যে যারা একই স্বরে মাতৃবন্দনা করছে, ভারতবর্ষের ৩০ কোটি সন্তান, সেখানে মায়ের কেন দুঃখ থাকবে। উদিল যেখানে বুদ্ধ আত্মা মুক্ত করিতে মোক্ষদ্বার, আজিও জুড়িয়া অর্ধ জগৎ ভক্তি প্রণত চরণে যার। বলছে, যে দেশে বুদ্ধের মতো মহাত্মা জন্মেছেন, বুদ্ধের মতো মহামানব জন্মেছেন, সমগ্র মানব জাতিকে যিনি মুক্ত করার জন্যে, সমগ্র মানবাত্মাকে মুক্তিদানের জন্য যিনি জন্মেছেন, এই ভারতবর্ষে যিনি মোক্ষের অর্থাৎ জীবনের চরম লক্ষ্য আনন্দের দরজা খুলে দিয়েছেন, আজ সমগ্র পৃথিবী জুড়ে পৃথিবীর অর্ধেক মানুষ যার পায়ে ভক্তিতে প্রণত হয়, যার যে ধর্মের, যার ধর্মে, যার কি বলবো সুকর্মের ফলে বিশ্বের অর্ধেক মানুষ যার পায়ে প্রণত করে, সেই মানুষ জন্মেছে আমাদের দেশে। পৃথিবীতে তোমরা জানবে যে বৌদ্ধ ধর্মের মানুষ বহু সংখ্যক আছে। সমগ্র চীন, জাপান, শ্রীলঙ্কা, মায়ানমার, এই সমস্ত দেশগুলিতে বৌদ্ধ ধর্মের মানুষের সংখ্যা বেশি, প্রায় 200 কোটি মানুষ বৌদ্ধ ধর্মের মানুষ আছে পৃথিবীতে। তাহলে সেই বুদ্ধ আমাদের দেশে জন্মেছেন। তাহলে আজ সেই মহান সন্তান যে দেশে জন্মেছে, সেই মায়ের কেন কষ্ট হবে? যে মায়ের সন্তান মহৎ, মহান, জগতে যার সুনাম, সে মায়ের তো কষ্টে থাকার কথা না। অশোক যাহার কীর্তি ছাইল গান্ধার হতে জলধি শেষ, তুই কিনা মাগো তাদের জননী, তুই কিনা মাগো তাদের দেশ। তো বলছে যে এই ভারতবর্ষে জন্মেছেন সম্রাট মহামতি অশোক, যে অশোক পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম প্রচার করেছেন, তাই বলা হচ্ছে। এবং অশোক যার কীর্তি, যার সমগ্র ভারতবর্ষ, আজকে যেখানে গান্ধার, প্রাচীনকালে যার নাম ছিল গান্ধার, বর্তমানে সেটা কান্দাহার, সেই কাবুলের পরে আফগান প্রদেশ, সেই কান্দাহার থেকে একেবারে সমুদ্রের দক্ষিণ সাগর পর্যন্ত যে বিস্তৃত ভূখণ্ড, সেই ভূমিখণ্ডের সম্রাট ছিলেন অশোক। তো সেই রকম
মহীপতি এই দেশে জন্মেছেন। মহীপতি মানে সম্রাট, রাজা। তো মা, ওহে ভারত মাতা, ওহে বঙ্গজননী, তুমি তাদের মাতা, তাহলে তোমার আজ কেন দুঃখ মা? খুব আবেগের সঙ্গে এই কবিতাটা শুনতে হবে, না হলে কিন্তু এর ভাব অর্থ উপলব্ধি করা যাবে না। তোমরাও সেই ভারতবর্ষের সন্তান, সমস্ত তোমাদেরকেও আগামী দিনে সেই ভারত মাতা অর্থাৎ বঙ্গমাতার যদি কোনো ব্যথা থাকে, যদি কোনো কষ্ট থাকে, দূর করতে হবে নিজের সুকৃতির দ্বারা, ভালো কাজের দ্বারা। একদা যাহার বিজয় সেনানী হেলায় লঙ্কা করিল জয়, একদা যাহার অর্ণব পথ ভ্রমিল ভারত সাগরময়। বলছে যে যার সেখানে সেনা শ্রীলঙ্কাকে জয় করেছিল, অবহেলায় সেখানে জয় করেছিল অন্য দেশকে, যার অর্ণবপ্রোত বাণিজ্য বন্দর, সমুদ্র বন্দর, অর্ণব শব্দের অর্থ সমুদ্র, পোত শব্দের অর্থ বন্দর, সারা ভারতের সমস্ত সেখানে সমুদ্র তটে তটে যেখানে বন্দর তৈরি করা হয়েছিল দেশ বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবার জন্যে, সন্তান যার তিব্বত, চীন, জাপানে ভারতীয় বণিকদের, তোমরা জানো চীনে, শুনতে হবে, জানতে হবে যে চীনে জাপানে ভারতীয় বণিকরা ব্যবসা করতে গেছে এবং তাদের কর্তৃত্ব ফলিয়েছে, সেখানে তারা উপনিবেশ গড়ে তুলেছিল। তো সেই ভারতবাসী, সেই বাঙালি আজকে কেন মা তোমার দুঃখ? কেন আজকে দুঃখ? তার কিনা এই ধুলাই আসন, তার কিনা এই ছিন্ন বেশ। তো যে মায়ের সন্তানরা দেশের বাইরে তারা অন্য দেশকে জয় করেছে, দেশের বাইরে ব্যবসা বাণিজ্যের চীন, জাপানে সেখানে তাদের উপনিবেশ গড়ে তুলেছে, সেই মা আজকে ধুলোয় লুণ্ঠিত। এ বড় বেদনার, এ বড় কষ্টের কবি সে কথাই বলছেন। উঠিল যেখানে মুরজ মন্ত্রে নিমাই কণ্ঠে মধুর তান, ন্যায়ের বিধান দিল রঘুমণি চণ্ডীদাস যেথা গাহিল গান। তো বলছে যে দেশে, এই বঙ্গে যেখানে শ্রী চৈতন্য, যার আর এক নাম নিমাই, তিনি মধুর কৃষ্ণ নাম গেয়েছেন, সমগ্র দেশবাসী তথা বিশ্ববাসীকে মোহিত করে দিয়েছেন। আর রঘুমণি, রঘুনাথ ভট্ট বলে আর একজন নৈয়ায়িক পণ্ডিত ছিলেন, তিনি ন্যায়শাস্ত্রকার, তো তিনি এখানে জন্মেছেন। চণ্ডীদাসের মতো মহাকবি এখানে জন্মেছেন। চণ্ডীদাসের অসংখ্য কবিতা বা বৈষ্ণব গান সেখানে রয়েছে, যা সমগ্র বাংলা তথা ভারতবাসীকে সেখানে আনন্দে আপ্লুত করেছে। যুদ্ধ করিল প্রতাপাদিত্য, তুই তো মা সেই ধন্য দেশ। এই দেশের আর এক সন্তান প্রতাপাদিত্য রায়। সেই প্রতাপাদিত্য বাংলার 12 ভূঁইয়াদের অন্যতম আর একজন শাসক ছিলেন। তিনি খুব বীর ছিলেন। তিনি এখানে বাংলাতে যশোরে তার সাম্রাজ্য গড়ে তুলেছেন। সেই সাম্রাজ্য সেখানে যশোহর। তো ওখানকার যে আগেরকার দিনের যে গৌড় বা সেখানকার রাজাকে পরাস্ত করে তিনি যশোরে রাজত্ব গড়ে তুলেছিলেন, তারও কৃতিত্ব রয়েছে এই বাংলায়। তো কবি বলছে ধন্য আমরা যদি এ শিরায় থাকে তাদের রক্তলেশ। তো আমাদের এই ধমনীতে, এই দেহে, এই শিরায় সেই সব বীরদের, সেই সব কবিদের, সেই সব মহান আত্মা, মহৎ ব্যক্তিদের রক্ত প্রবাহিত হচ্ছে। আমরা বাঙালি, আমরা ভারতীয়, তাই আমাদের মধ্যে সেই রক্ত প্রবাহিত হলে আমরা আবার একবার আমাদের এই মায়ের হৃত গৌরব ফিরিয়ে আনবো। হৃত গৌরব মানে যে গৌরব হারিয়ে গেছে, যে যশ হারিয়ে গেছে, সেই যশকে আমরা আবার একবার ফিরিয়ে আনবো আমাদের কর্মের দ্বারা। যদিও মাতোর দিব্য আলোকে ঘিরে আছে আজ আধার ঘোর, কেটে যাবে মেঘ নবীন গরিমা, ভাতিবে আবার ললাটে তোর। কবি আশা প্রকাশ করছেন যে একদিন যে বাংলার গৌরব ছিল, যে দিব্য আলোকে সারা বাংলাকে, সারা ভারতকে ঘিরে রেখেছিল, আজকে একটা ঘোর আধার, ঘোর সংকট আবার আমাদেরকে ঘিরে ধরেছে। হ্যাঁ, সেই দিন হয়তো রাজনৈতিক কারণে ব্রিটিশ সরকারের কুআচারের ফলে দেশের এই অবনমন ঘটেছিল, তেমনি আজ কিন্তু আমাদের বিশ্ব বা ভারতবর্ষ বা এই বাংলাও একটা সংকটে আছে। এক ভয়ঙ্কর মহামারীর তাণ্ডবে আমরা ত্রস্ত, ভীত। তবে আমরা আশা করি, আমরা প্রত্যাশা রাখি একদিন এই ভয়াবহতা থেকেও আমাদের, বর্তমান ভয়াবহতা থেকেও আমাদের মুক্তি ঘটবে।
এবং আমরা আবার আমাদের পুনর্গৌরবের আসনে আমাদের মাতৃভূমিকে নিয়ে যেতে পারব। আমরা ঘুচাবো মাতর দৈন্য, আমরা মানুষ, আমরা নহিত মেষ, দেবী আমার, সাধনা আমার, স্বর্গ আমার, আমার দেশ। তো কবি বলছেন যে আমরা তোমার দীনতা, দৈন্য অর্থাৎ দারিদ্র, দিন থেকে দৈন্য, দিন মানে কি গরিব, আর দৈন্য মানে দারিদ্র, আমাদের এই দীনতা, আমরা একদিন মা তোমার এই দুঃখ, এই দারিদ্র ঘুচিয়ে দেব। আমরা তো মানুষ, আমরা ভেড়া নই, মেষ, আমরা ভেড়া নই, আমাদের মধ্যে মনুষ্যত্ব আছে, বিবেক আছে, শক্তি আছে, মেধা আছে, আর কর্ম উদ্যম আছে। এই দিয়ে আমরা একদিন নিশ্চয়ই তোমার দুঃখ ঘুচাবো। ওহে দেবী আমার, আমার সাধনার ধন, আমার দেশ আমার কাছে স্বর্গ, জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়তি। তো জন্মভূমিও মাতা, সে স্বর্গের সমান। তাই কবি বলছেন এই জন্মভূমিতে তো তোমরা মনে রাখতে হবে, তোমরা এই বাংলায় জন্মেছো, এই বাংলার গৌরব, বহু মহামানব, বহু কীর্তি, বহু যশ এই বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হয়েছে। তো তোমরা কিন্তু সেই যশকে, সেই গৌরবকে ধরে রাখতে হবে তোমাদের, তবেই এই কবিতা পড়ার সার্থকতা। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ, ত্রিংশ কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। তাহলে 30 কোটি, আজকে আরও বেশি, আজকে 130 কোটি। তো 100 কোটি ভারতবাসী আজকে বাঙালি যদি আমরা এক সুরে আমরা মাকে ডাকি, আমরা দেশমাতৃকার সেবা করি। দেশ মানে দেশের মানুষ, দেশের মাটি, প্রকৃতি। দেশ মানে কোনো জড় বস্তু নয়, এটা মাথায় রাখতে হবে। তো তোমাকে কাজ করতে হবে দেশের মানুষের জন্যে, দেশের দুস্থ দারিদ্র মানুষের জন্যে, দেশের বিজ্ঞানকে সেখানে আরও বেশি অগ্রগতির পথে নিতে হবে, সাহিত্য সংস্কৃতিকে তোমাকে এগিয়ে নিয়ে যেতে হবে, সাহিত্যকে, তোমাকে সংস্কৃতিকে। তাই তোমাকে এই সমস্ত বড় বড় কাজে, মহান কাজে এগিয়ে আসতে হবে। তাহলেই এই বাংলা মায়ের, এই ভারত মায়ের দুঃখ ঘুচে যাবে বলে কবি আশা করেন। তো এই কবিতার মধ্যে সেই ভাব, সেই মাতৃভূমির প্রতি ভালোবাসা, সেই মাতৃভূমির প্রতি শ্রদ্ধাবোধ, মাতৃভূমির প্রতি তোমার কর্ম করার ইচ্ছে জাগ্রত করার জন্যেই এই কবিতা আমাদেরকে বিশেষভাবে সাহায্য করবে এবং আমাদের চেতনায় একটা ছাপ ফেলে যাবে যে আমি বাঙালি, তো বাঙালি হিসেবে আমার গৌরব করার কিছু আছে। আমি কার্যক্ষেত্রে আমি অন্য অন্য দেশের অন্য অন্য ভাষা, অন্য অন্য বিজ্ঞান এগুলো গ্রহণ করব, কিন্তু মাতৃভূমিকে আমি শ্রদ্ধার চোখে সর্বক্ষণ দেখব। ঠিক আছে।